তুই চোখের আড়াল হলে নিঃশ্বাস আমার চলে যায়, তুই পাশে দাঁড়ালে মন যেন কি বলে যায়, আমি বেঁচে আছি মরার মতো, হৃদয় জমেছে যে ক্ষত, মরাকে মারবে কত, কষ্ট দিচ্ছে মতো এই হৃদয় জানে ভালোবাসি তোকে কত, ও কষ্ট দিচ্ছে মতো এই হৃদয় জানে ভালোবাসি তোকে কত। দর্শক স্বাগত জানাচ্ছি সময়ের গল্পের ঈদ আড্ডায়। আমাদের সঙ্গে আজকে আছে আসিয়া ইসলাম দোলা। কেমন আছো তুমি? আছি আলহামদুলিল্লাহ, কেমন আছো? ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক তোমাকেও। আচ্ছা, প্রথমেই বলো যে ঈদের এখন ঈদ চলছে, ঈদ ভাইব কেমন যাচ্ছে তোমার সবকিছু? আমার অনেক বেশি ভালো যাচ্ছে। ড্রেস কেনাকাটা বা এসব আসলে কোনো ফ্যাক্ট না, কারণ আমরা যারা আর্টিস্ট আমাদের বিভিন্ন অকেশন ডেতে অনেক ধরনের ড্রেস আপই করতে হয়, অনেক সাজতে হয়, সবসময় আমরা মেকআপ ড্রেস আপ এসবের উপরেই থাকি, নতুন নতুন ড্রেস পরি। ঈদ আসলে নতুন ড্রেস পরার মতো আমার কাছে কোনো রকম মাইনে রাখে না, বাট ঈদের সময় আসলে রমজান মাসে আমি আমার নিজের মৌলিক গানের কাজগুলো করতে পারি, এটা ভেবেই আসলে আমার অনেক ভালো লাগে রমজান মাসটাকে। এবং একাত্মভাবে আসলে ইবাদতটা করা যে আল্লাহর কাছে, যে অন্য সময় তো অনেক সময় আমাদের কাজের উসিলা থাকে, অনেক রকমের প্রবলেম থাকে, তো এই সময়টা আসলে বাইরের কোনো কাজ নেই, নামাজ কালাম পড়ছি এবং গানের কাজ করছি। আচ্ছা, তো ছোটবেলায় তো এক ধরনের ঈদ ছিল, এখন আরেক ধরনের ঈদ, আর এখন তোমার প্রফেশনের কারণে ঈদের প্রস্তুতি বলো, ঈদের পরবর্তীতে যে সময়টা যায়, মানে ঈদের যে একটা আমেজ বা ঈদের যে আবেদন সেটা তো চেঞ্জ হয়েছে। তো কোনটা বেশি তোমার কাছে স্পেশাল, বা কোনটা তুমি মিস করো, এমন কি আছে কি? ছোটোবেলাটাকে খুব বেশি মিস করি, কেননা ছোটোবেলায় আসলে বছর শেষে ঈদ আসতো, তখন চাঁদ রাত একটা ফিল হতো খুব বেশি। দাদু আমাকে অনেক বেশি আদর করতেন, আমার দাদু আমাকে ঈদের দিন সালামি দিতেন, 200 টাকা 100 টাকা 2 টাকার বান্ডিল দিতেন, তো এটা খুব বেশি আমি পছন্দ করতাম, যেটা এখন আসলে লাখ টাকা সালামি দিলেও আসলে ওই ফিলটা পাওয়া যায় না। তো এটাকে আমি খুব বেশি মিস করি। আর এখন ব্যস্ততার কারণে আসলে অনেক সময় হয় কি যে আমার ঈদের আনন্দটা তো শুধু আমার নিজের ফ্যামিলির মধ্যে সীমাবদ্ধ নয়, এখন আমি একজন প্রফেশনাল একজন সঙ্গীত শিল্পী আর্টিস্ট, তো আমার আসলে এন্টারটেনমেন্ট নিয়ে যেহেতু আমি কাজ করি, সবাইকে আনন্দ দিতে হয়, সবার কথাই ভাবতে হয়, তো ঈদের পরে অনেক প্রোগ্রাম থাকে, ফ্যানের কথা চিন্তা করে, ফ্যান ফলোয়াররা তো মানে ওয়েট করে যে কখন দোলার নতুন একটা গান আসবে, বা স্টেজে আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, স্টেজ লাইভ পারফরমেন্স, তো সেটার জন্য সবাই ওয়েট করে থাকে। তো সেই জায়গা থেকে বলবো যে এখন নিজের প্রতি খুব বেশি গুরুত্ব একটু কমই দিই, নিজের ভালো লাগার প্রতি, সবাইকে ভালো রাখতে চেষ্টা করি। আচ্ছা, ঈদে কি তুমি নিশ্চয় বের হও, বাসায়ও সময় দাও, তো রান্না বান্না করো? হ্যাঁ, রান্না বান্না করতে আমি খুব পছন্দ করি। আচ্ছা, ঈদে তোমার স্পেশাল ডিশ কি থাকে? আমি স্পেশাল ডিশ বলতে আসলে আমি সারা বছর ওইভাবে পায়েস সেমাই কখনোই করি না, ওই ভাইবটাকে রাখার জন্যই, যে ঈদের সময় আসলে এটা ছোটোবেলা থেকে দেখে আসছি যে সেমাই খেতে হয়, পায়েস খেতে হয়, তো এই জন্য ঈদে আমি পায়েস সেমাই বা যেই ঝরঝরা যে সেমাইটা করি সেটা খুব বেশি স্পেশাল আমার জন্য। আচ্ছা, কিছুদিন আগেই তো তোমার জন্মদিন গেল, তো জন্মদিনে কি আসলে ভাইয়া কিছু করেছে, বা স্পেশাল কি করলা? রমজান মাসেই ছিল যদিও, বাট ভাইয়া সারপ্রাইজ কিছু দেয়নি? ভাইয়া সারপ্রাইজ দিয়েছে। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমার ভালো লাগার যে মানুষজন আছে, সবাইকে আসলে ইনভাইট করেছিল। তো আমি আসলে বার্থডের আগের দিন দুপুরবেলা জেনেছিলাম যে আমাকে আজকে রাতে রান্না করতে হবে, বিকজ তারা আসছে, সেহরি নাইট হবে অ্যান্ড কেক কাটবো সবাই মিলে। তো এটা আমার জন্য অনেক একটা ভালো লাগার জায়গা ছিল, কেননা আসলে ব্যস্ততার কারণে সবার সাথে ওইভাবে আড্ডাও দেওয়া হয় না, বসাও হয় না, তো একটা সেহরি নাইট একসাথে বসে খাওয়া এবং সেই সাথে জন্মদিনকে ঘিরে। কিন্তু এই যে নিজের জন্মদিনে নিজেরই রান্না বান্না করা লাগছে,
এটা আসলে আমি খুবই এনজয় করছি, কেননা রান্নাটা আসলে একটা মেয়ে হয়ে আমি রান্না করতে পারি না, এটা আসলে আমার ক্রেডিটের কিছু নাই, এটা আমার ডিসক্রেডিট। সো রান্না করতে খুব পছন্দ করি, আমাকে 10 মিনিটে রান্না করতে বললেও আমি 10 মিনিটে রান্না করব, এবং রান্নার টেস্ট একটু 19-20 হবে না। Wow. আবার আমি 1 ঘন্টায় রান্না করতে বললেও রান্না করব, যেটা মেকআপ করার মতো, ফেসে মেকআপ করার মতো। 10 ঘন্টায়ও আমি মেকআপ করতে পারি, আবার 10 মিনিটেও পারি। ওয়াও, তাহলে তো মানে তাহলে এবার ঈদে তোমার রান্নার জন্যও আসলে তোমার বাসায় যেতে হবে। হ্যাঁ অবশ্যই, প্লিজ চলে আসো। আচ্ছা, এবার একটু তোমার মিউজিকের জার্নিটা নিয়ে জানতে চাই। তুমি যখন ক্যারিয়ার স্টার্ট করো, তুমি নিজেই বলো আসলে তোমার ক্যারিয়ারের ট্রানজিশনাল পিরিয়ড কোনটা ছিল, বা কোনটাতে আসলে তোমার মনে হয়েছে যে তোমার লাইফ চেঞ্জ হয়ে গেছে? আমি আসলে একটু শুরু থেকেই শুরু করি, একদম ছোট থেকে। আমি আসলে এমন একটা ফ্যামিলিতে জন্ম নিয়েছি যেখানে সবাই হাজি মানুষ, নামাজ কালাম পড়ে। আমার বংশে কেউ কখনো গান করে নাই, গান রিলেটেড কেউই নাই। তো আমার আসলে আমি ছোটবেলায় কেন যেন আমি গান শুনেই গাইতে পারতাম, আমার খুব গান শেখার আগ্রহ ছিল, এবং আমি সামনে হারমোনিয়াম পেলেই আমি যে কোনো স্কেল ধরেই বাজাতে পারতাম, কিন্তু আমি স্কেল জানতাম না। আসলে দেখা যাচ্ছে একটা রিড ধরে বাজাচ্ছি, ওটা উঁচু হচ্ছে, চেঞ্জ করে আবার অন্য জায়গায় বাজাচ্ছি, যেটা আসলে অনেকে দেখে খুব আশ্চর্য হয়ে যেত। তো ছোটোবেলায় আসলে টিফিনের সময় আমার গান গাইতে পারাটা আবিষ্কার করা, এবং তারপর তো ক্লোজ আপ অন আসলো, তখন খুব একটা আমেজ ছিল, তখন এলাকা জুড়ে একটা সঙ্গীত শিল্পী ছিল এবং সবাই তাকে খুব বেশি স্নেহ করতো, রেসপেক্ট করতো। তো তখন আসলে আমার মনে হতো আমি যদি এরকম গান গাইতে পারতাম, এরকম একটা স্টেজ পেতাম, জায়গায় যেতে পারতাম। তো সেখান থেকে আসলে আমার গানের প্রতি নিজের ভিতর থেকে একটা উৎসাহ জন্ম। তো গান আমাকে বন্ধ করতে পারে না এই ফ্যামিলি। আমার নিজের ভালো লাগা থেকে আমি গান ধরে রেখেছি। তারপর আমার আব্বুর হাত ধরেই আমার গানের জগতে আসা, যদিও আমার আব্বু সেপ্টেম্বরের 13 তারিখে মারা গেছেন। তো আমার আব্বু সবাইকে উপেক্ষা করে আমাকে গান গাইতে নিয়ে যেতেন, প্রোগ্রামে নিয়ে যেতেন, এবং তখন আমি উত্তরবঙ্গে অনেক স্টেজ প্রোগ্রাম করতাম, এবং শিশু একাডেমিতে আমি গান শিখেছি, ভর্তি হয়েছিলাম। সেই সাথে আমার রংপুরের যিনি উস্তাদ আছেন ক্লাসিক্যাল, শ্রদ্ধেয় জিয়াউল হক লিপু স্যারের কাছে আমার গান শেখা হয়েছে। তো তারপর আমার তো আব্বু সবসময় নিয়ে যেতেন, নিয়ে যাওয়ার পর আমার বিয়ে হলো। বিয়ে হওয়ার পর আমার হাজবেন্ডের হাত ধরে আবার আমার এই যে অনার্স সেকেন্ড ইয়ারে বিয়েটা করে ফেললা, আচ্ছা এই গল্পটা পরে শুনবো, তারপর বলো। তো আমার হাজবেন্ডের হাত ধরে আবার আমার আব্বু আম্মুর পিরিয়ডটা শেষ, তখন আবার আমার হাজবেন্ডের হাত ধরে আমার গানের জগতে আসা। আমি 16তে আমার বিয়ে হয়েছিল, তো 17তে সেরা কণ্ঠ হয়। আমি একদমই হোপলেস ছিলাম যে না থাক, কি দরকার যাওয়ার কম্পিটিশনে। তো ও আমাকে খুব উৎসাহ দেয়, চলো তুমি যা স্টেজে গাও তাই গাইবা, যা হবে হবে, আমরা মেনে নিব। তো এইভাবে আসলে দেখা যায় যে আমি তো স্টেজে ফার্স্ট বিটের গান করি। আমি মিলার দোলাদে গানও গেয়েছি আমি কম্পিটিশনে। একটা কম্পিটিশনে তো অনেক ভেরিয়েশনের আর্টিস্ট থাকে, শুধু ক্লাসিক্যাল গান শোনার জন্য তো আমরা টেলিভিশনের সামনে বসি না কখনো। ফোক গানের টেস্ট আছে, ভার্সেটাইল গানের টেস্ট আছে, ব্যান্ড গানের টেস্ট আছে। সো আমি একটু ভার্সেটাইল আর্টিস্ট। তো কেন জানি আমার লাকটা কাজ করেছিল, আমি সেরা কণ্ঠে টিকেছিলাম, এবং স্টেপ বাই স্টেপ আমি টপ ফাইনালিস্ট হয়ে যাই। এবং আমার সেরা কণ্ঠের পর 18তে আমি ঢাকায় সেটেল, এবং তখন থেকে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি দেশের বাইরে বিভিন্ন দেশে নিজের বাংলাদেশকে, বাংলা গানকে রিপ্রেজেন্ট করা, সেটা করে আসছি। এবং এখন খুব প্রফেশনালি হরদম মাস্টার্সটাও কমপ্লিট করে ফেলেছি, কোনো গ্যাপ দিইনি, টানা কাজ করেছি, করে এখন স্টিল শুধু গানের কাজ করছি। মানে গান, পড়াশোনা, সংসার সব একই সাথে তুমি সামলেছো। আচ্ছা, এই যে তুমি চ্যানেলে সেরা কণ্ঠের কথা বলে, এই সেরা কণ্ঠে তোমার প্রথম গান কোনটা ছিল? সেরা কণ্ঠে আমার প্রথম গান ছিল এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন। আমরা একটু শুনি 2 লাইন প্লিজ। এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন আমার, এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন। গুরু তোমার বিরহে জলে আমার বুকে আগুন আমার, এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন আমার, এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন। আচ্ছা, এই যে প্রথমবার এটা গিয়ে তোমার জাজেস যখন তোমার প্রশংসা করলেন বা তোমাকে বললেন, তখন তোমার কি মনে হয়েছিল যে আমি পারবো, মানে তুমি আজকে যে জায়গায়, ওই সময় ওই কনফিডেন্সটা কি বুস্ট হয়েছিল? আসলে আমাদের জাজ ছিলেন হচ্ছে ওই সময় খুরশিদ আলম স্যার। উনি আমাকে খুব পছন্দ করেছিলেন, আমার গানের স্টাইলটা। তারপরে উনি আবার আমাকে একটু ট্রাই করলেন যে আমি আধুনিক কেমন গাই,
লালন কেমন গায়, অন্যান্য গানগুলো, তো ফোক গান কেমন গায়। তখন আমি যখন টিকে যাওয়ার পর আমি আমি কখনো ভাবি নাই যে আমি কত দূর যাব। আমি শুধু মনে করেছি যে যখন আমি কম্পিটিশনের স্টেজে দাঁড় হয়েছি মাইক্রোফোন হাতে, তখন আমার মনে হয়েছে এটাই আমার জন্য শেষ স্টেজ এবং এখানেই কিছু করতে হবে, এরপরে আর কোনো কিছু নাই, যা হবে এখানেই হবে। সো সেই জায়গা থেকে আসলে আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করেছি। আর জাজেরা যারা ছিলেন তারা তো শ্রদ্ধেয় মিতালি মুখার্জি ছিলেন, কুমার বিশ্বজিৎ স্যার ছিলেন, বন্যা ম্যাম ছিলেন, তারপর সামিনা চৌধুরী ম্যাম ছিলেন। স্টেজ মানে কম্পিটিশন মানে কিন্তু যখনই কেউ ভাববে যে আমাকে কেউ জাজ করছে, তখন কিন্তু কণ্ঠস্বর এমনিই কেঁপে যায়, অনেক ধরনের আসলে নার্ভাসনেস কাজ করে, সেরকমও কাজ করেছিল। কিন্তু তারপরেও সেটাকে কন্ট্রোল করে আসলে যতটুকু বেস্ট পারফরমেন্স দেওয়া যায় সেটা দিয়েছি। এবং আমাকে উৎসাহ দিয়েছে আমার হাজব্যান্ড, সত্যি অনেক উৎসাহ দিয়েছে, স্টিল দেয়। আমার যতটুকু ডেভেলপ এখন হয়েছে, মানে আগে তো অনেক ইম্যাচিউর, এখন আগের ভিডিওগুলো দেখলে আবার অনেক ইম্যাচিউর মনে হয়, বাট এখন আমার মনে হয় যে যতটুকু আমার উন্নতি হচ্ছে ডে বাই ডে, এটা আসলে আমার উৎসাহটাকে বুস্ট আপ করে আসলে আমার হাজব্যান্ড। ওয়াও, আচ্ছা, এই যে তুমি তোমার হাজব্যান্ডের এত প্রশংসা করছো, তোমার হাজব্যান্ড ডেফিনেটলি এই এপিসোডটা দেখার পরে আরো খুশি হয়ে যাবে। কিন্তু আমাকে এটা বলো, মানে তুমি সেকেন্ড ইয়ারে বিয়ে করে ফেললা, মানে হাউ কাম? আমার আসলে আমার দাদু মরে যায় আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে, মানে সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে কেবল ভর্তি হয়েছি, তারপর আমার দাদু মরে যায়। তো আমার আব্বু খুব সিক ছিলেন, আমার আব্বু 10 বছর বিছানায় পড়েছিলেন, খুব সিক ছিলেন। তো তখন আমার বিয়ে নিয়ে সবাই খুব টেনশন করতো, যেহেতু আমার দাদু একজন মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছেন, আর আমার আব্বু ইয়াং অবস্থায় এতটা অসুস্থ। তো সেই জায়গা থেকে না আমাদের ফ্যামিলিতে আবার মেয়েদেরকে 8-9-এ পড়া অবস্থায় বিয়ে দিয়ে দেয়, মানে আমাদের বংশে। সেই দিক থেকে আমি সব থেকে হায়েস্ট দেরিতে বিয়ে করেছি। তো আমাকে অনেক আগেই বিয়ে দিত, আমি সবসময় না করতাম, না করে 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 থাকতাম। তো একটা পর্যায়ে দাদু মরে যাওয়ার পর আব্বু তো সিক তখনও ছিল, তো তখন আমার মনে হয়েছে যে আচ্ছা বিয়ে করেই ফেলি, কারণ একজন গার্ডিয়ান দরকার। কারণ সবসময় তো আম্মা সংসারের সাথে বেশি রিলেটেড, আম্মা সবসময় আমাকে ওইভাবে কনসেন্ট্রেট করতে পারে না, আমাকে ওইভাবে টেক কেয়ার সবসময় করতে পারে না। আমার গানের প্রোগ্রাম থাকলে আবার আমার সাথে যেতে হয়, মানে আমার একজন ভালো মানে গার্ডিয়ান দরকার, বা আমার লাইফটা একটা সেটেলমেন্ট দরকার। আর আমি আসলে খুব অন্যভাবে বড় হয়েছি, আমার ওরকম কোনো ফ্রেন্ড সার্কেল নাই। হ্যাঁ, সবাই মিশেছে, আমার সাথে কথা বলেছে, বাট ভিতর থেকে যে ফ্রেন্ডের জন্য ফ্রেন্ডের একটা টান কাজ করবে কিছু করা, তো এরকম ফ্রেন্ডশিপ আমার নাই কখনো। আমি হয়তো বা এটা আমার ব্যর্থতা যে আমি বানাতে পারিনি, বা তাদেরও ব্যর্থতা, তারা আমাকে বুঝতে পারে নাই। আমি খুব একা একা ছিলাম, ফ্যামিলির বাইরে আসলে আমার ওরকম কোনো জগৎ ছিল না, যে কারণে আমার বিয়ের ডিসিশনটা তাড়াতাড়ি নিতেই আমি বাধ্য হয়েছিলাম। তবে অবশ্যই হুকুম তো আল্লাহর হয় বলেই সব কিছু হয়, তো আল্লাহর হুকুম হয়েছিল বলেই হয়তো বিয়েটা হয়েছে। প্রেম করলে না জীবনে? ওই যে বললাম যে ফ্যামিলি খুব কনজারভেটিভ, আমি কখনো একা বিছানায় ঘুমাতে পারি নাই, দাদির সাথে ঘুমাতে হতো, নয়তো গেস্ট আসছে, খালামণি, খালাতো বোন, ফুফাতো বোন, সবার সাথে আমার বেড শেয়ার করতে হ্যাঁ, হতো। এটা আমারও হয়। তো এরকম অবস্থায় তুমি বলো কিভাবে প্রেম করবো? ডিফিকাল্ট। আমাকে তো আসলে আমি প্রেমের বয়সে প্রেম করতে পারিনি, মানে এখন বিবেকের বয়সে আবেগ কাজ করছে না আমার। আমার আসলে আবেগ কাজ করেছিল, বিবেকও কাজ করেছিল অ্যাট এ টাইম, যে কারণে আমি কোনো কিছু করতে পারি নাই। এখন আবার আবেগ কাজ করছে, কিন্তু বিবেক মাঝে মাঝে কাজ করে না, সেটা যেন ভাইয়া আছে। তখন আবার একটু ভাবি যে আচ্ছা দুনিয়াদারি বাদ, 10 মিনিটের জন্য একটু চিল হয়ে যাই। আচ্ছা, এই যে তোমার ফ্যামিলি এত কনজারভেটিভ ছিল, হাজি ফ্যামিলি ছিল, তো এটা আসলে ইজি না, এরকম একটা ফ্যামিলি থেকে এসে তুমি স্টেজে পারফর্ম করছো। মানে একটা কথা জাস্ট ভাবো, যে সব করছি, সব আছে। আমার বাসার ভাড়াটিয়া আন্টি, ওনার মেয়েকে গান শেখাতো টিচার, আমি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় সাউন্ড শুনে শুনে আমি রিড চিনতাম, সারেগামা বাঁধানিসা কোনটা। আমার বাসায় তো কোনো অভাব নাই, কিন্তু আমাকে হারমোনিয়াম কিনে দিত না, কারণ এটা একটা বেধার্মিক কাজ, এটা কিনে দেওয়া যাবে না। তো আমি হারমোনিয়াম ছাড়া অনেক বছর গান শিখেছি, আমি ওয়েট করতাম কখন কার একটা হারমোনিয়াম পাবো বাজাবো। আমাকে হারমোনিয়ামটা কিনে দেয়নি আমার দাদু কখনো, আর আমার সব আবদার আমার দাদুকে ঘিরে ছিল, তো আমি দাদুর কাছে অনেক হারমোনিয়াম কিনে চাইতাম, দেয়নি। এক পর্যায়ে আমার ছোটো মামা আমাকে অনেক বছর পর হারমোনিয়াম কিনে দিয়েছিল, এবং
তোমার কি মনে আছে যে একটা প্রোগ্রাম হয়েছিল, মোনালি ঠাকুর এসেছিল RTV লাইভে, সেখানে মোনালি ঠাকুর রাতে অনেক লং একটা লাইভ করেছিল, আমরা টেলিভিশন সেটের সামনে বসে সেই লাইভটা এনজয় করেছিলাম। আমার দাদু এবং আমি, নুসরাত ফারিয়া আপুটা উপস্থাপনা করেছিলেন, আমরা দুজন বসেছি টিভি দেখতে। তো আমার দাদু বলছে, দেখ মেয়েটা কত সুন্দর গান গায়, দেশের বাইরে থেকে আসছে, কলকাতা থেকে আসছে। আমি বললাম, দেখো তুমি অন্যের গান এত এনজয় করে রাতের বেলা শুনতেছো, আর যখন তোমার নাতনি গান করতেছে, একটা হারমোনিয়াম কিনে যাচ্ছে, তখন তুমি দিচ্ছ না কেন, দেও নাই তুমি কেন? তখন আমার দাদু বললো, গান গাওয়া আসলে ভালো না রে, তুমি শুনতেছো কেন? তখন আমার দাদুকে জাস্ট আমি একটা কথাই বলেছিলাম যে গানের কণ্ঠ সবাইকে আল্লাহ দেয় না। তুমি চাকরি বাকরি করে খেতে পারবা, তুমি পড়াশোনা যেমনই করো, কিছু না কিছু করে খেতে পারবা, কিন্তু গান করে তুমি খেতে পারবা না। এটা যদি তোমাকে আল্লাহ না দেয়, না হলে সম্ভব না। এটা যেহেতু এত প্রতিকূলতার মানে মধ্য দিয়েও আমার মানে কণ্ঠে আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে, আমি ওরকম কোনো শিখি নাই, আমার জেনেটিক কেউ নাই, তো তাহলে হয়তোবা আল্লাহ এইটাই চান যে আমি গান করি। তো যদি তুমি আমাকে সুরে এক লাইন গান গেয়ে শোনাতে পারো দাদু, তাহলে আমি সেদিনই গান ছেড়ে দিব। তারপরে দাদু আর কোনোদিনও আমাকে গান নিয়ে কোনো কথা বলে নেই। কি একটা চ্যালেঞ্জ করলা যে এক লাইন গান তুমি জানতে, তোমার দাদু গান পারে না। সত্যি, মানে আমি সবাইকেই বলতাম, কেন আমাকে গান গাইতে নিষেধ করতেছেন? আপনারা তো টেলিভিশনের সামনে বসে অন্য শিল্পীদের গান শোনেন, তো যখন আপনার ঘরের মানুষটা গান করছে তখন প্রবলেম কোথায়? আর পরের দিকে আমি বুঝতে পেতাম যে আমাদের তো রংপুরে আর্মিদের প্রোগ্রাম হলে তো অনেক ভেরিফিকেশনের ব্যাপার থাকতো, বাড়ি ঘর খোঁজ করতে আসতো, তো আমার তো তখন অনেক নাম ডাক ছিল, আমি বাইরে হয়ে বের হতাম না। আর ওই সময় খুব টিচ হতো, আমার দেখা যেত কি আমার বাসার সামনে দিয়ে রাত্রি 12টার দিকে ছেলে পেলে যাচ্ছে, আমার জানতো যে এটা আমার বাসা, বলতো দোলা দে, ও টিচ করে চলে যেত। আর আমাদের যারা ভাড়াটিয়ারা ছিল ওরাও অনেক সময় বিরক্ত হতো যে এরকম কেন, বিরক্ত হতো, কারণ তখন ধর আমি এরকম প্রফেশনালি কাজ করি না, টুকটাক স্টেজ করছি, গান করছি, তো তখন শখের বসে। হ্যাঁ, শখের বসে। তো তখন ওই যে ভেরিফিকেশনের জন্য আসতো, দেখা যেত ওই রোড থেকে শুরু হতো শিল্পী দোলার বাসায় কোথায়, সবাই বুঝতো যে না দোলা এরকম প্রফেশনালি কাজ করছে, একটা শিল্পী হিসেবে আমার একটা নামডাক হয়ে গেল। তো তখন আমার দাদু একটু প্রাউড ফিল করতো যে আমার নাতনির খোঁজ নেওয়ার জন্য আসছে, বা যে গাড়ি পাঠিয়ে দিছে ও এখন যাবে প্রোগ্রামে, এটা একটা রেসপেক্টেড জায়গা। তখন আমার দাদু একটু ভিতর প্রাউড ফিল করতো, ভালো লাগতো। কিন্তু দাদু আমাকে কখনো ওইভাবে উৎসাহ দেয়নি, কিন্তু ওই কথাটা বলার পর থেকে লাস্ট সে আমাকে আর নাও করে নাই কখনো। যাক, ভালো হয়েছে যে তারপরে তুমি যে তোমার মিউজিক জার্নিটা বা এই ক্যারিয়ারটা এরকম করে তুমি নিজের মতো করে তুমি সাজাতে পারছো, এবং ডেফিনেটলি এখানে ভাইয়ার বা তোমার বাবার একটা উসিলা, আমার আসলে ভাগ্যটা আমার এরকমই ছিল, শুধু একটা উসিলার দরকার ছিল, সেই উসিলাটা হয়ে এসেছিল হচ্ছে আমার হাজবেন্ড। ওয়াও, ওয়ান্ডারফুল। আচ্ছা, এই যে তুমি মিলাপুর একটা গান, তুমি তোমার নামে এই গানটা, আবার তোমার বাসার সামনে এই গানটা করে ছেলে পেলে তোমাকে স্টেজে উঠলে সবসময় এই গানটা আমাকে করতে হতো, এবং যখন আমি সেরা কণ্ঠে আসি তখন বিভিন্ন ফুটেজ ছেড়ে দিয়েছিল ইউটিউবে, এই দেখুন সঙ্গীত শিল্পী মিলার ছোট বোন দোলা কি গাইছে, মানে দোলা মিলা দোলা এরকম একটা ব্যাপার। অনেকে এটা ভাবতো যে আমি হয়তো বা মিলাপুর ছোট বোন, কারণ আমি এই গানটা খুব ভালো গাইতে পারি। যারা আসলে ঢাকায় আমার পারফরমেন্স দেখেছে, শুনেছে, সেই জায়গা থেকে আসলে মানে অনেকে যারা জানে না, বোঝে না, চেনে না, তো তারা আমাকে খুব পছন্দ করে এই গানটা। আর বলে যে অনেকে এইভাবেও বলে বসিস এই গানটা যদি সত্যি তোমার মৌলিক গান হতো খুব ভালো হতো। তাহলে এই গানটা একটু প্লিজ আমাদেরকে একটু। এটা আমি গিটারে গাইতে চাচ্ছিলাম, এটা আমি নর্মালি একটু খালি গলায় শোনাই। গ্রামে গঞ্জে হে পালা গানের মঞ্চে হে অন্তরে বন্দরে খবর দিয়ে দে, ওহো মাঠে ঘাটে আর শহর তো লাটে, আরে হাওয়ায় হাওয়া হে ঢেউ তুলে দে, মুখে মুখে সারা তুলে দে, তুই বন্দি মনটা উজাড় করে দে, দোলা দে দোলা দে দোলা দে রে পাগলা, দোলা দে রে হে, দোলা দে রে পাগলা, দোলা দে রে হে, দোলা দে রে পাগলা, দোলা দে রে হে, ওয়াও, আসলে আমিও আসলে বলতে বাধ্য হচ্ছি, তোমার জন্য আসলে এই গানটা মনে হয় মিলা আপু এই গানটা মনে হয় করেছে, এই যে কোনো এক সময় দোলা নামের কেউ ওই দোলা গানটা গাবে, মানে কভার করবে মিলাপুর হয়ে। মাটির রঙ্গ মাটির বিছানা, মাটি হবে শেষ ঠিকানা, মাটি দিয়া ঘর বানাইলা।